গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি বিমল করের একটি থ্রিলার উপন্যাস অলৌকিক। পড়ছি এর প্রথম পর্ব। সিনেমা দেখতে গিয়ে বড়দা এরকম এক ঝঞ্ঝাটে পড়ে যাবে বুঝতে পারেনি। বরং যখন নিউ মার্কেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল তখন তার মেজাজ খুব হালকা। যত রকম বোঝা মাথার ওপর চাপানো ছিল সব নামানো হয়ে গেছে। পরীক্ষা খতম। এ জন্মের মতো বই মুখস্থ করার পালা শেষ। এ যন্ত্রণা আগেও শেষ হতে পারত, কিন্তু আজকাল যা হয় গড়িয়ে গড়িয়ে এবছরের পরীক্ষা আসছে, ও বছরেও হবে কি হবে না করতে করতে পাক্কা ১.৫ বছর দেরি হয়ে গেল। তবু শেষমেশ যে হয়েছে আর বড়দা তার ফাইনাল দিতে পারল, এতেই সে খুশি। মেজাজটা হালকা, বেশ ফুর্তি ফুর্তি লাগছিল বলে বড়দা নবাবী চালে দুটো দামি টিকিট কিনে ফেলল। মানিকের আসার কথা। মানিক আগেই বলে দিয়েছিল, তুই গিয়ে টিকিটটা কেটে ফেলবি, আমি ৬:৪ নাগাদ হাজির হব। মানিক বড়দার বন্ধু, দুঃসম্পর্কের একটা আত্মীয়তা রয়েছে। ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ করে। বিশাল লম্বা চড়া চেহারা, দেখলে মনে হয় না জানি কত বয়স। পুলিশ টুলিশে চাকরি করে নিশ্চয়ই। লালবাজারের কোনো সার্জেন্ট। আসলে ওসব কিছু নয়। মানিকের চেহারার গড়নটাই যা দৈত্য দৈত্য। স্বভাবে একেবারে ছেলে মানুষ, নরম মন। পকেটমারকেও ২-৪টে চড়চাপড় লাগাতে পারে না। মানিকই বলে দিয়েছিল, দি ফিয়ার বলে একটা ছবি হচ্ছে, টিকিট কাটবি। ভূতরে ছবি, ট্যারিফিক ছবি। বড়দা ভেবেছিল টিকিট পিকেট পাবে না। একেবারে ভুল ধারণা। ভিড় তেমন কিছু নয়। অজস্র টিকিট রয়েছে। ৩ হপ্তার মাথায় কত আর ভিড় হতে পারে? হাজার হোক, ভূতের ছবি তো। মানিকের জন্য অপেক্ষা করতে করতে বড়দা একবার ওজন নিল ওয়েটিং মেশিনে। না, ওজন কমেনি। একটা সিগারেট খেল। পোস্টার আর ছবি দেখল সিনেমার। যা, সে ভেবেছিল এডগার অ্যালেন পোয়ের কোনো গল্পটল্প ছবি। তা নয়। অ্যালেন পোয়ের গল্প নিয়ে ছবি আগে দেখেছে বড়দা। সেই যে একটা ছবিতে কাটা মুন্ড নিয়ে লোফালোফি খেলার দৃশ্য, বিভ্রম বা দুঃস্বপ্ন যাই হোক, সে দৃশ্যের কথা এখনও মনে আছে বড়দার। রীতিমতো ভয় হয় দেখলে। না, মানিকটা এখনো আসছে না। ৬টা বেজে গেছে। বড়দা আবার একবার বাইরে এলো। রাস্তার কাছে এসে দেখল মানিকের কোনো পাত্তা নেই। রাস্তায় গিজগিজে ভিড়, হরদম গাড়ি চলছে। নিউ মার্কেটের খদ্দের সব। লাইট হাউসের দিকে এখনো হল্লা, মারপিটের ছবি চলছে। বড়দা ঘড়ি দেখল নিজের, ৬টা ১২। কতক্ষণ আর এভাবে অপেক্ষা করা যায়? হল কি মানিকের? অফিসে আটকে গেছে? ওর তো টহল মারার চাকরি, কোথাও গিয়ে ফেঁসে গেছে? আজকাল কলকাতায় গাড়ি ঘোড়ার যা হাল, কোথায় কোন জ্যামে আটকে গেছে বলা মুশকিল। আরও কিছুক্ষণ অপেক্ষা করা যায়। এখন বিজ্ঞাপন দেখবে, তারপর ফিল্মস ডিভিশনের ছবি। মনে মনে বিরক্ত এবং অধৈর্যই হয়ে পড়ছিল বড়দা। মানিকের হল কি? কোনো ঝামেলায় পড়েনি তো? আপদ বিপদ? শেষ পর্যন্ত আর অপেক্ষা করা গেল না। বড়দা কাউন্টারে এসে দাঁড়াল, সসংকোচে বলল, আমার যদি একটা উপকার করেন। কাউন্টারের ওপার থেকে পাকা চুল ভদ্রলোক মুখ তুলে তাকালেন। বড়দা বলল, আমার এক বন্ধুর আসার কথা ছিল, তার টিকিট কেটেছি। এখনও সে এসে পৌঁছায়নি। আমি তার টিকিটটা আপনার কাছে রেখে যাই। যদি সে আসে, তাকে যদি দয়া করে দিয়ে দেন। ভদ্রলোক রাজি হচ্ছিলেন না। নিয়ম নেই। বড়দা আবার একটু অনুরোধ করল, বিনয় করেই বলল, প্লিজ টিকিটটা রেখে দিন। রাজি হলেন ভদ্রলোক। বড়দা বলল, আমার বন্ধুর নাম মানিক। আপনাদের কাউন্টার ক্লোজ হবার আগে যদি না আসে, টিকিটটা ছিঁড়ে ফেলে দেবেন। বলে বড়দা ছুটল সিঁড়ি ভাঙতে। লিফট নিল না। ইন্টারভেল চলছিল। আবার ঘর অন্ধকার হল। গোটা ১০ স্লাইড, পরের ছবি ট্রেলার, তারপর ছবি শুরু হল। প্রথম থেকেই আঁতকে উঠতে হয়। টাইটেলের মধ্যেই ৩-৪টে মৃত্যু, সবই দুর্ঘটনার মতন। স্বামী স্ত্রী যাচ্ছে বেড়াতে, হঠাৎ গাড়ি উল্টে আগুন ধরে গেল। বিশাল বাড়ির ছাদের কার্নিশে উঠে কাজ করছে এক লোক, কোমরে প্রোটেকশন বেল্ট। হঠাৎ ঝড়ো বাতাস এসে লোকটাকে ছুঁড়ে ফেলে দিল। কে একজন জলে সাঁতার কাটছিল। আচমকা তার পা ধরে জলের তলায় কে যেন টেনে নিয়ে যেতে লাগল। জলে ডুবে মরল লোকটা। শেষে দেখা গেল কোথায় যেন এক প্রাসাদতুল্য বাড়ির বাগান। বাগানের মধ্যে মস্ত কাচের ঘর, নানা ধরনের উদ্ভিদ, লতাপাতা, ফুল। কাচের ঘরে বসে একটি মেয়ে ছবি আঁকছে। হঠাৎ কোথাও কিছু নেই। মাথার ওপরকার কাচের চাল ভেঙে পড়ল ঝনঝন করে।
তারপর দেখা গেল কেমন কিম্ভূত এক ছায়া যেন মাঠঘাট রাস্তার উপর দিয়ে উড়ন্ত ধুলোর ঝাপটার মতন দূরে পালিয়ে যাচ্ছে। বরদা রীতিমতো ডুবে গিয়েছিল ভৌতিক ক্রিয়াকলাপে, রোমাঞ্চ অনুভব করতে শুরু করেছিল। হঠাৎ অন্ধকারে নজর পড়ল তার পাশের সিটে কে যেন এসে বসেছে। মানিক। মানিক মনে করে বরদা কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল হঠাৎ। না, মানিক নয়। মানিকের ধারে কাছেও যায় না লোকটা। দশাসই চেহারা মানিকের। এর চেহারা বেঁটেখাটো, রোগা রোগা। অন্ধকারে কিছুই তো বোঝা যায় না। তবু আলো যখন খানিকটা স্পষ্ট হচ্ছে, বরদা পাশের লোকটিকে লক্ষ্য করছিল। লোকটা এই সিটে এসে বসল কেন? এটা তো মানিকের সিট। বরদার টিকিট কেটেছে। তাহলে কি টিকিটটা কাউন্টার থেকে সেই ভদ্রলোক বেচে দিলেন নাকি? পয়সাটা পকেটে পুরলেন? কাণ্ড দেখেছ? বরদা ছবি দেখতে লাগল। সামান্য মন খুঁতখুত করলেও কিছু বলা যাচ্ছে না লোকটাকে। সে যদি বলে আমি টিকিট কিনে এসেছি, তাহলে বরদা কি বলবে? বা এমনও হতে পারে বরদার বাঁ দিকের সিটটা মানিকের, ডান দিকের সিটের নম্বর ওরই। বরদা তো সিটের নম্বর দেখে বসেনি, নম্বরটাও জানে না। ৮টা সিট ছেড়ে বসতে বলেছিল। টর্চ দিয়ে সেটি দেখিয়ে দিয়েছিল হাউসের লোক। বরদা যথারীতি এসে ঝপ করে বসে গেছে। বরদারই ভুল হয়েছে। ছবি দেখতে লাগলো এক মনে। বেশ জমে উঠেছে ছবিটা। ব্রিলিয়ান্ট ফটোগ্রাফি। সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যিই রহস্য ধরিয়ে দিচ্ছে। আর চোখের লোকটার দিকে তাকাতেই বরদা দেখল লোকটা একেবারে সিটের মধ্যে ডুবে গেছে। মানে তার ঘাড় পিঠ সব নরম সিটের মধ্যে ডোবানো। মাথাও যেন দেখা যাচ্ছে না, বরং মাথাটা বুকের দিকে হেলে পড়েছে। লোকটা হলে ঢুকে ঘুমোতে শুরু করল নাকি? বরদা বিরক্ত বোধ করল। তার পাশের সিটে বসে একটা লোক ঘুমোবে, এ তার বরদাস্ত হচ্ছিল না। লোকটা হয়তো বরদারই পয়সায় কেনা টিকিট কাউন্টার থেকে হাতে এনে হলে ঢুকে ঘুমোচ্ছে। বাড়িতে কি ঘুমোবার জায়গা নেই? আশ্চর্য। মুখ ফিরিয়ে বরদা আবার ছবি দেখায় মন দিল। পুরনো কোনো বাড়ি, দুর্গের মতন দেখতে। বিশাল বিশাল ঘর, বিচিত্র সব আসবাব, অজস্র রকমের অস্ত্র, কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু মানুষের। একটিও লোক নেই, একেবারে জনহীন পুরী। এইভাবে ঘর থেকে ঘর যেন ঘুরে বেড়াবার পর একজনকে দেখা গেল। চুপশোনো বেলুনের মতো মুখ, বিশাল লম্বা নাক, গর্তে ঢাকা চোখ। একটা বড় কফিনের পাশে বসে আছে লোকটা। কফিনের ওপর অজস্র কারুকার্য। বরদা আবার একবার চোখ ফেরাল। পাশের সিটের লোকটা একইভাবে চেয়ারের মধ্যে ডুবে ঘুমুচ্ছে। আশ্চর্য, আরও তো অনেক সিট ফাঁকা পড়ে আছে। বরদার ডান দিকে গোটা পাঁচেক, বাঁ দিকে কম করে হল ৭-৮টা। হতভাগা মরতে তার পাশে এসে জুটল কেন? অন্য কোনো ফাঁকা সিটে গিয়ে ঘুম মারলেই তো পারত। মানিকের ওপরই রাগ হচ্ছিল বরদার। মানিকের জন্যই এ অবস্থা। যাগে, মুরুগে। বরদা আবার ছবিতে মন দিল। ছবি শেষ হয়ে এলো। লোকজন উঠে দাঁড়াতে শুরু করেছে। বরদা একবার পাশের লোকটার দিকে তাকাল। অবিকল একইভাবে ঘুমোচ্ছে। বেশ খানিকটা ঠাট্টা ও বিরক্তির সঙ্গে বরদা বলল, ও মশাই, উঠুন, অনেক ঘুমিয়েছেন। কোনো সাড়া শব্দ নেই। বরদা এবার লোকটার কাঁধে ঠেলা মারল আস্তে করে। কোনো ফল হল না। ততক্ষণে ছবি শেষ, বাতি জ্বলে উঠেছে। বরদা আলোয় একবার লোকটার দিকে তাকাল, তারপর উঠে দাঁড়াল। এরকম বিচিত্র মানুষ সে জীবনেও দেখেনি। চলে যাবার সময় বরদা আবার একবার ঝুঁকে পড়ে বলল, এই যে স্যার, উঠুন, ছবি শেষ হয়ে গেছে। বলতে বলতে আচমকা বরদার নজরে পড়ল লোকটার গলার কাছে জামার বোতাম খোলা। গেঞ্জিতে কিসের যেন দাগ ঘন হয়ে রয়েছে। অনেকটা দাগ, প্রায় বুক জুড়ে। রক্তের মতন মনে হচ্ছে। জামাটারও বুকের কাছে সেই দাগ ছড়িয়ে পড়েছে। বরদার সমস্ত শরীর নিমেষের মধ্যে ঠান্ডা বরফ হয়ে গেল। পা কাঁপতে লাগল থরথর করে। মুখ একেবারে ছাই, গলা শুকিয়ে কাঠ। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন লাফাচ্ছিল। লাফাতে লাফাতে গলার কাছে উঠে আসছিল। প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল বরদা। গলা বন্ধ হয়ে গেল। লোকজন সব চলে যাচ্ছে। কি করবে সে? চেঁচাবে? লোক ডাকবে? তার পাশের সিটে বসে একটা লোক মরে গেল। সে বুঝল না। নাকি এখনও বেঁচে আছে লোকটা? কেমন করে মরল? স্ট্রোক? হার্টফেল? খুন? রক্ত এলো কোথা থেকে? কে তাকে খুন করবে এই হলের মধ্যে? বরদার পাশেই লোকটা বসেছিল, একটা শব্দও করেনি। ভয়ে আতঙ্কে এমন হল বরদার যে সে আর লোকটার দিকে তাকাতে পারল না। বরং তার মনে হল এই মুহূর্তে তার পালিয়ে যাওয়া উচিত। যদি না যায় তো সে নানা রকম ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বে।
থানা, পুলিশ, আরও কত রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। বরদা যেন বেহুশের মতন তাড়াতাড়ি এগুতে লাগল। এখনও প্যাসেজ দিয়ে লোক যাচ্ছে, ভিড় সামান্য কমেছে। দু একজন বরদার দিকে তাকালো, হয়তো লোকটার দিকেও। ওই একটিমাত্র লোক যে এখনও বসে আছে, চোখে পড়ারই কথা। কে আর কবে সিনেমা শেষ হয়ে যাবার পর চেয়ারে বসে বসে ঘুমোয়? নিজেকে অন্যের নজর থেকে বাঁচাবার জন্য বরদা মুখ নিচু করে ভিড়ের মধ্যে মিশে গেল। মিশে গিয়ে এর ওর পাশ দিয়ে ঠেলাঠেলি করে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবার জন্য ছুটল, পালাতে লাগল। সিঁড়ি ভেঙে নিচে নামার সময় বরদা বেশ বুঝতে পারল তার পা কাঁপছে, মাথা টলছে, দম বন্ধ হয়ে আসছে। হয়তো সে নিজেই এবার হার্ট ফেল করবে। হায় ভগবান! একেবারে নিচের লবিতে নেমে এলো বরদা। কোনো খেয়াল নেই সে পালিয়ে যাচ্ছে। না, পালিয়ে তার উপায় নেই। বরদা! বরদা কিছুই শুনল না। কাঁচের দরজার বাইরে সিঁড়িতে এসে দাঁড়াল। সামনে রাস্তা। এই বরদা! দরজার বাইরে। বরদার তখনও হুঁশ নেই। কিরে, কালা হয়ে গিয়েছিস নাকি? বরদা তাকাল। একেবারে থতমত চোখ, যেন চিনতে পারছে না, বুঝতে পারছে না কে ডাকছে। বরদার কাঁধে হাত পড়তেই চমকে উঠল সে, তাকাল, বিহ্বল দৃষ্টি। মানিক! ব্যাপার কিরে, কখন থেকে তোকে ডাকছি? তুই? বরদা ঢোক গিলল, গলা কাঠ, ঠোঁট চাটল, জিভ শুকনো। তারপর মানিকের হাত ধরে ফেলল খপ করে। কথা বলতে পারল না, ঠোঁট কাঁপতে লাগল থরথর করে। প্রায় কেঁদে ফেলল বরদা। মানিক, সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? লোকের ঠেলা খেয়ে গাড়ি বারান্দার মতন জায়গাটায় দাঁড়াল দুজনে। বরদা ভীত গলায় বলল, আমার সিটের পাশে একটা লোক বসেছিল, মারা গিয়েছে। মারা গিয়েছে? বোধহয় খুন। রক্ত রয়েছে বুকের কাছে, চাপ চাপ, সমস্ত জামাটা ভিজে গেছে। মানিক হাঁ করে বন্ধুর মুখ দেখতে লাগল। পাগল হয়ে গিয়েছে নাকি বরদা? ভূতের ছবি দেখতে এসে ওর ঘাড়ে ভূত ভর করল। মানিক বলল, কি পাগলের মতো কথা বলছিস? সিনেমা হলে কেউ খুন হয়? হয়েছে। বরদা বলল, হয় খুন, না হয় স্ট্রোক। তোর মাথা হয়েছে। লোকটা এখনো চেয়ারের মধ্যে পড়ে আছে। অসম্ভব, কেউ মারা গেলে চেয়ারে বসে থাকতে পারে না, গড়িয়ে পড়ে যাবে। আমি তাকে বসে থাকতে দেখেছি। তুই খ্যাপামি করছিস। বরদা প্রাণপণে মানিকের হাত চেপে ধরে ঝাঁকুনি দিল। তুই বিশ্বাস কর। মানিক বিশ্বাস করতে চাইল না, একটু ভাবল। চল গিয়ে দেখি। চমকে উঠল বরদা। দেখবি? না না, বা দেখব না। সত্যি যদি কোনো লোক হলের মধ্যে মারা গিয়ে থাকে, ম্যানেজারকে বলতে হবে। বরদা কাঠের মতন শক্ত হয়ে গেল। না, চল, আমরা পালিয়ে যাই। মানিক বন্ধুর মাথা সম্পর্কে সন্দেহ করতে লাগল। বলল, তোর সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। একটা লোক সিনেমা দেখতে এসে হার্ট ফেল করতে পারে, স্ট্রোকও হতে পারে। যদি তাই হয়ে থাকে, ম্যানেজারকে জানানো উচিত। হঠাৎ যেন কি খেয়াল হলো বরদার। বন্ধুর মুখের দিকে তাকাল। তুই কখন এসেছিস? আমি কাউন্টারে তোর জন্য টিকিট রেখে গিয়েছিলাম। হঠাৎ দেখি তোর বদলে অন্য একটা লোক এসে পাশে বসল, বসেই ঘুমোতে শুরু করল। তারপর কখন মারা গেছে। মানিক জিভে শব্দ করল, যেন বরদার পাগলামি আর তার সহ্য হচ্ছে না। বলল, আমার আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তুই যে হলে ঢুকে যাবি তা জানতাম। আমি যখন এলাম, কারেন্ট কাউন্টার ক্লোজ করে দিচ্ছে। একটা টিকিট চাইলাম, দিতে চাইল না। বলল শো শুরু হয়ে গেছে। আমিও নাছোড়বান্দা, শেষে একটা টিকিট দিল। বলল, একজন তার বন্ধুর জন্য রেখে গেছে, তোমার পাশেই তার সিট নাম্বার, পয়সাটা তাকে দিয়ে দিও। বরদা বোবা হয়ে গেল। তাহলে তো আমার রেখে আসা টিকিট। মানিক পকেট হাতড়ে টিকিটটা বার করতে লাগল। আমি তোর নাম বলে এসেছিলাম। আমার নাম জিজ্ঞেস করেনি। পকেট থেকে টিকিটের ছোড়ার টুকরোটা বার করল মানিক। তোর টিকিটটা বার কর। বরদা পকেটে হাত দিল। হাত তখনও ঠান্ডা। ছেঁড়ার টুকরোটা পাওয়া গেল। মানিক নম্বর মেলাল। বলল, একই রো, পাশাপাশি নম্বর। যা বাবা, তাহলে তুই এক জায়গায় আর আমি অন্য জায়গায় বসলাম কেমন করে? বরদাও কিছু বুঝতে পারছিল না। এ কেমন করে হয়? একই রো, পাশাপাশি নম্বর, তবু দুজনে দু জায়গায় কেমন করে বসল? নিশ্চয়ই কাছাকাছি বসেনি। বসলে মানিক অন্ধকারেও তাকে খুঁজতে পারত। সিনেমা ভেঙে যাবার পরেও হলের মধ্যে মানিক তাকে দেখতে পেত। বরদা কাঁপা কাঁপা গলায় বলল, তুই কোথায় বসেছিলি? একেবারে সাইড ঘেঁষে পেছন দিকে। আমারটা সামনে ছিল। আশ্চর্য! আমার পাশে দুজন অ্যাংলো ইন্ডিয়ান ছেলেমেয়ে ছিল। মানিক বলল, আমি ছেলেটাকে টিকিটের কথা জিজ্ঞেসও করেছিলাম।
সে বলল কোনো এক্সট্রা টিকিট কাউন্টারে সে রেখে আসেনি। তোর কথাও আমার মনে হয়েছিল, তোকে দেখতেই পেলাম না হলে। তাহলে? মানিক নিজেও এবার ধাঁধায় পড়ে গেল, ভাবছিল। তারপর বলল, ভুল করেছে। সিট দেখাবার সময় লোকটা ভুল করেছে, রো পড়তে ভুল করেছে, নয়তো এরকম হতে পারে না। বরদা চুপ, তার মুখে কথা আসছিল না। মানিক হঠাৎ বলল, তুই তাহলে একটু দাঁড়া, আমি খোঁজ নিয়ে আসি। কিসের খোঁজ? নাইট শো শুরু হয়ে আসার সময় হচ্ছে। হলের মধ্যে যদি সত্যি কেউ মরে পড়ে থাকে, গেটকিপার এতক্ষণে নিশ্চয়ই জানতে পারবে। তুই দাঁড়া, আমি আসছি। বরদা বাধা দিতে গেল, বারণ করল, কিন্তু মানিক তার আগেই কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেছে। কাঠ হয়ে দাঁড়িয়ে থাকল বরদা। তার মনে হচ্ছিল পালিয়ে যায়। মানিক আরও ঝামেলা পাকাল। বিপদে পড়তে হবে। মরা লোকটাকে এতক্ষণে নিশ্চয়ই পাওয়া গেছে। ওপরতলায় হইচই লেগে গেছে বোধহয়। থানায় ফোন করছে ম্যানেজার। বরদা আর দাঁড়াতে সাহস করল না। রাস্তার দিকে গেল। হাতের ছেঁড়ার টুকরোটা ফেলে দিতেই যাচ্ছিল। কি খেয়াল হওয়ায় আবার একবার নম্বরটা দেখল। এটা ফেলে দিলেই হয়। বরদা সিনেমায় এসেছিল, তার প্রমাণ কি? না, সে আসেনি। কে মারা গেছে না গেছে সে জানে না। টিকিটটা ছিঁড়ে ফেলে দিয়ে মুখ ওঠাতেই বরদার হঠাৎ নজরে পড়ল। তার প্রায় চোখের সামনে দিয়ে ওপাশের ফুটপাত দিয়ে সেই লোকটা হেঁটে যাচ্ছে। অবিকল সেই লোক, বেটে রোগা রোগা, মুখ নিচু করে আপন মনে চলে যাচ্ছে। বরদা একেবারে মরা মানুষ আবার জ্যান্ত হয়ে উঠল নাকি? চোখের ভুল? ভৌতিক ব্যাপার? মানিক ততক্ষণে আবার ফিরে এসেছে। বেশ ক্ষেপে গিয়েছে যেন। বলল, তুই পাগল হয়েছিস, নির্ঘাত পাগল হয়েছিস। হলে কেউ মারা যায়নি, কেউ নেই। গেটকিপার নাইট শোয়ের লোক ঢোকাচ্ছে। বরদা আঙুল দিয়ে লোকটাকে দেখালো। ওই যে, ওই লোকটা। মানিক প্রথমে থতমত হয়ে গেল। তারপর বরদাকে টান মেরে ছুটতে লাগল লোকটাকে ধরতে। ততক্ষণে শরবতের দোকান পেরিয়ে ডান দিকে বেঁকে গেছে লোকটা। চোখের আড়ালে চলে যাচ্ছে। মানিক ছুটতে ছুটতে বলল, তুই ঠিক দেখেছিস? ওই রকম দেখতে, চল দেখি। লোকটা চৌরঙ্গির রাস্তা পেরোচ্ছিল। কোনো ভ্রুক্ষেপ নেই। দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে। এভাবে কেউ রাস্তা পেরো না এখানে। যে কোনো সময় চাপা পড়তে পারে লোকটা। মানিকরা দাঁড়িয়ে পড়ল। লোকটা ওপারে চলে গেছে। রাস্তা ফাঁকা হতেই মানিকরা আবার ছুটল। ট্রাম লাইনের গায়ে গায়ে এসে দাঁড়ালো লোকটা। তাকাল, যেন দেখল ট্রাম আসছে কিনা। বরদা আর মানিক ততক্ষণে বেশ কাছাকাছি এসে পড়েছে। লোকটা হঠাৎ পেছন দিকে তাকাল। বরদা আর মানিককে দেখতে পেল। কোথাও কিছু নেই, তবু সেই অদ্ভুত মানুষটা হাসতে লাগল। বিকট হাসি নয়, কেমন যেন মজার হাসি, আমোদ পাবার হাসি। বরদা থমকে দাঁড়িয়ে পড়ল, মানিকও। বরদা বা মানিক কারও মুখে কথা আসছিল না। দুজনেই বার কয়েক ঢোক গিলল। লোকটিও নির্বিকার, ঠোঁটে চাপা হাসি। মজার চোখ করে দেখছে বরদাকে। এইভাবে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? অস্বস্তি লাগে। শেষে মানিক গলা পরিষ্কার করে শব্দ করল, বলল, আপনার সঙ্গে দুটো কথা রয়েছে। বলে মানিকের খেয়াল হল লোকটা বাঙালি না অবাঙালি কে জানে। হিন্দি বলতে হবে নাকি? মানিক মনে মনে হিন্দি সাজাতে লাগল। লোকটি কিন্তু স্পষ্ট বাংলায় বলল, বলুন। মানিক বলল, আপনি কি একটু আগে সিনেমা হাউস থেকে বেরিয়েছেন? হ্যাঁ, আমরাও সিনেমায় গিয়েছিলাম। বলে মানিক বরদার দিকে আঙুল দেখাল। আপনি আমার এই বন্ধুটির পাশের সিটে বসেছিলেন? মাথা নেড়ে লোকটি বলল, বসেছিলাম। মানিক এবার বরদার দিকে তাকাল। তুই বল এবার। বরদা তখনও নিজেকে ভালো করে সামলে নিতে পারেনি। আমতামতা করে বলল, আপনি আমার পাশে গিয়ে বসলেন। ছবি তো দেখলেনই না, ঘাড় মুখ গুঁজে ঘুমোলেন। আমি ভেবেছিলাম আপনি ঘুমোচ্ছেন, কিন্তু ছবি শেষ হবার পর দেখলাম আপনার বুকের কাছে রক্তের দাগ। আমি ভেবেছিলাম আপনি খুন হয়েছেন কিংবা মারা গেছেন। ভয় পেয়ে আমি পালিয়ে এলাম। পরে দেখছি আপনি দিব্যি বেঁচে আছেন। এবার লোকটি একটু জোরেই হেসে উঠল। বলল, আচ্ছা, এই ব্যাপার। এমনভাবে বলল যেন ঘটনাটা তার কাছে কিছু নয়। মানিক অসন্তুষ্ট হয়ে বলল, আমার বন্ধুকে আপনি অকারণ ভয় দেখালেন কেন? আপনার মতলবটা কি? লোকটা যেন আবারও মজা পেয়ে গেল। বলল, কেউ ভয় পেলে আমি কি করব? যদি বলি, আপনাকে দেখেও আমার ভয় লাগছে, পুলিশের লোক মনে হচ্ছে। তামাশা করছে লোকটা। বরদা অসহিষ্ণু হয়ে বলল, বাহ, আপনি মরার মতন চেয়ারে ঘাড় মুখ হেট করে বসে থাকবেন, আপনার জামায় রক্ত লেগে থাকবে,
আর আমি ভয় পাব না? আবার ট্রাম আসছে, ভবানীপুরের দিকে যাবে। সামান্য আগে ওপাশের লাইন দিয়ে এসপ্ল্যানেডের ট্রাম চলে গেছে। চৌরঙ্গি ধরে বাস, মিনিবাস, প্রাইভেট গাড়ি ছোটাছুটি করছিল। মানিক বলল, আপনি বড় অদ্ভুত লোক। এমন একটা কাণ্ড করলেন যাতে লোকে ভয় পায়। এখন আবার বলছেন লোকে ভয় পেলে আপনি কি করবেন? আপনি কি ভেলকিবাজি দেখিয়ে বেড়ান? লোকটা এবার আর হাসল না। মানিকের দিকে তাকিয়ে থাকল ২-৪ মুহূর্ত। তারপর বলল, আমি ওই ট্রামটায় উঠব। ইচ্ছে করলে আপনারা আমার সঙ্গে আসতে পারেন। বলে একটু থেমে কি মনে করে আবার বলল, আজ রাত হয়ে গেছে। যদি কাল যেতে চান আসতে পারেন। আমার ঠিকানা দিয়ে যাচ্ছি। কথাবার্তা বলতে চান বাড়িতে বসে বলা যাবে। কোনো ভয় নেই, আসবেন। অনেক ভেলকি দেখতে পাবেন। মানিক ভাবছিল লোকটাকে ট্রামে উঠতে দেবে না, ধরে ফেলবে, আটকে রাখবে। নিজের পকেট থেকে লোকটি এক টুকরো কাগজ, কোনো রসিদ টসিদের টুকরো বার করল, ডট পেন। হাতের তালুতে কাগজ রেখে ঠিকানা লিখল, লিখে বর্দার দিকে এগিয়ে দিল। আসবেন কাল, কোনো ভয় নেই, খারাপ লাগবে না। ট্রাম কাছাকাছি এসে পড়েছিল। মানিক তখনও ভাবছে। লোকটাকে শেষ মুহূর্তে হাত ধরে টেনে রাখবে, যেতে দেবে না। ট্রাম এলো, হাত দেখালো লোকটি, দাঁড়ালো ট্রাম। মানিক হাত বাড়ালো, ওকে যেতে দেবে না, হাত টেনে ধরবে। লোকটার হাত ধরে ফেলেছিল মানিক। ধরামাত্র তার যে কি হলো বুঝল না। ইলেকট্রিক শক লাগার মতন আঙুল থেকে কাঁধ পর্যন্ত ঝিনঝিনে উঠল, অবশ হয়ে গেল হাত। ততক্ষণে লোকটা ট্রামে উঠে পড়েছে। মানিক তখনও হাত ছাড়ছে, বাঁ হাত দিয়ে ডান হাতের বাহু মূল টিপছে। ট্রাম ছেড়ে দিয়ে এগিয়ে গেল। বর্দা কিছু বুঝতে পারেনি। মানিকের দিকে তাকিয়ে বলল, কিরে, কি হলো? মানিক চোখ মুখ কুঁচকে বলল, হাতটা ভেঙে দিয়েছে রে, সাংঘাতিক জোর ভাই। কোন প্যাচ মারল কে জানে, ব্যাটা জুডো প্লেয়ার। হাত সামলাতে সামলাতে হাঁটতে লাগল মানিক, বর্দাও। চল একটু চা খাই, বর্দা বলল। আমার গলা শুকিয়ে গেছে। চায়ের দোকানে এসে বসল দু বন্ধু। বর্দার ঠিকানা লেখা কাগজটা বার করল, আলোয় রেখে দেখল, বলল, লোকটার নাম সিদ্ধেশ্বর ভৌমিক, সদর স্ট্রিটের ঠিকানা। বলে কাগজের টুকরোটা মানিকের দিকে এগিয়ে দিল। মানিক নাম ঠিকানা দেখতে দেখতে বলল, যাবি? বর্দা ভাবছিল, বুঝতে পারছি না। আমার রাগ হচ্ছে, লোকটা আমায় জব্দ করে গেল। তোর চেয়েও আমি বেশি জব্দ হয়েছি। আমি কিছুই করিনি, তবু লোকটা আমায় নার্ভাস করে দিয়েছিল। ওর মতলব কি ভগবান জানেন। তাহলে চল কাল যাই। বর্দা দুহাতে মাথার চুল সামলাতে সামলাতে বলল, আবার কোন ভেলকি দেখাবে কে জানে। মানিক বলল, দেখালে দেখব, বিনি পয়সায় ম্যাজিক। এসব লোক ভালো নাও হতে পারে। মন্দ যদি হয় তবে এদের সত্যি পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। চল চল যাই কালকেই। পরের দিন বিকেলে বর্দার মানিক সদর স্ট্রিটে গিয়ে হাজির হল। কলকাতার এইসব পাড়ার চেহারাটাই যেন কেমন। চাতাল বাগান, বাদুর বাগান ইত্যাদি পাড়ার সঙ্গে মিল খায় না। সেকেলে বড় বড় বাড়ি, ভাঙা রেলিং, কোথাও কোথাও ভাঙা বাড়ির স্তূপ। বড় বড় গাছ এদিককার চেহারা অন্যরকম করে রেখেছে। রাস্তাঘাট বেশ ফাঁকা। সিদ্ধেশ্বর ভৌমিকের আস্তানা খুঁজে বার করতে একটু কষ্টই হল। পুরনো একটা বাড়ি ভাঙা চলছে, ইটকাঠের স্তূপ জমেছে পাহাড় প্রমাণ। তারই গায়ে গায়ে পাঁচিল ঘেরা একটা ছোট বাড়ি, ভাঙাচোরা ফটক খোলাই পড়ে আছে। বর্দারা ভেতরে ঢুকে চারপাশে তাকালো। আগাছার জঙ্গল চারদিকে, দু চারটে মামুলি গাছও রয়েছে, নিম, জাম। একদিকে বুঝি আস্তাবল ছিল আগে, এখন মস্ত একটা উনুন চোখে পড়ে, বোধহয় ধোপাখানা হয়েছিল। বাড়ির এটা পেছন দিক কিনা বোঝা গেল না। আগাছার জঙ্গল পেরিয়ে ঘুরে আসতেই বোঝা গেল বাড়িটা দোতলা গোছের। সামনের দিকটা দেখতে খারাপ লাগে না, পাতাবাহারের গাছ, দু চারটে লতা উঠেছে থামবে। কিছু বাগান সাজানো গাছ নিজের খেয়ালে বেড়ে উঠেছে। লোকজন চোখে পড়ছিল না। কোথায় সিদ্ধেশ্বর? ডান দিকে কাঠের সিঁড়ি, সিঁড়ির মাথায় টালি দেওয়া, ১.৫ পাক ঘুরে ওপরে উঠেছে। বাড়িটার সামনের দিকটাই তাহলে ১.৫ বা ২ তলা, পেছনটা ১ তলা। মানিক বলল, লোক কই রে? বর্দাও অবাক হচ্ছিল, বাইরে একটাও লোক নেই কেন, কোথায় গেল সব? কাঠের সিঁড়ির দিকে এগোতে এগোতে মানিক বলল, এটা যদি ভুতুরে বাড়ি হয় কি করবি? ভুতুরে বাড়ি? ধর কালকের সিনেমার মতন হলো, একটাও লোক নেই, জন নেই। আমরা এঘর ওঘর ঘুরে যখন শেষ ঘরটা গিয়ে পৌঁছলাম,
দেখলাম বিরাট এক খাটের ওপর চাদর চাপা সিদ্ধেশ্বরের মৃতদেহ পড়ে আছে। তখন বলে মানিক ঠাট্টা করে হাসল। বরদা বলল, কালকের সিনেমায় কফিনের পাশে একটা গাল তোবড়ানো ন্যাড়া মাথার লোক বসেছিল। এখানেও একটা লোক নিশ্চয়ই থাকবে। যদি না থাকে, পালাবো, কেটে পড়ব সেরেফ। একটা হাঁক দে না। সিঁড়ির মুখে এসে দাঁড়াল মানিক, পাশে বরদা। সিঁড়িতে উঠবে কিনা ভাবছিল। এমন সময় পায়ের শব্দ পাওয়া গেল। নিচেই কোথাও যেন ছিলেন সিদ্ধেশ্বর। সাড়া দিলেন। বরদা চমকে উঠেছিল। এগিয়ে এলেন সিদ্ধেশ্বর। পরনে পাজামা, গায়ে একটা আলখাল্লা মতন, হাতে রবারের গ্লাভস। গ্লাভস খুলতে খুলতে সিদ্ধেশ্বর বললেন, আসুন আসুন, আপনাদের আসতে দেখেছি, একটা কাজ সারছিলাম, আসুন। সিদ্ধেশ্বর বেশ খাতির করে বরদাদের ডেকে নিলেন। সিঁড়ি দিয়ে দোতলার বারান্দায় এসে হাঁক দিলেন সিদ্ধেশ্বর। একটু পরেই ঢ্যাঙা চেহারার একজন বেরিয়ে এলো ভেতরের ঘর থেকে। চেয়ার টেয়ার পেতে দিতে বললেন সিদ্ধেশ্বর। বরদার মানিক এপাশ ওপাশ দেখছিল। টানা বারান্দা। বারান্দায় গা লাগিয়ে পরপর 3টে ঘর পাশাপাশি। আগের দিনের রেওয়াজ মতন খড়খড়ি দেওয়া দরজা। দরজার ওপাশে কাঁচের ভাঁজ করা 2য় দফার দরজা। পর্দা ঝুলছিল। বারান্দায় বিশেষ কিছু নেই। 2-4টে ফুলের টব, পাখি শূন্য খাঁচা, সাদামাটা একটা বেঞ্চি। পুরনো এক মোটর বাইকও চাকা খোলা হয়ে পড়ে আছে। চেয়ার এলো। বসুন। সিদ্ধেশ্বর বললেন, আপনারা বসুন, আমি ভেতর থেকে আসছি একবার। বরদারা বসল। বিকেল পড়ে গিয়েছে। ঝাপসা হয়ে আসছিল। আরও একটু পরেই অন্ধকার নামবে। এরকম এক চুপচাপ নিঝুম বাড়িতে এসে কেমন যেন লাগছিল বরদার। ভয় না উদ্বেগ সে বুঝতেই পারছিল না। মানিক আজ খুব তককে তককে আছে। সমস্ত কিছু নজর করছে। কাল সে বড় বোকা বনে গিয়েছিল। সিদ্ধেশ্বরকে লক্ষ্য রাখছে। মানিক বলল, কেমন মনে হচ্ছে রে? বুঝতে পারছি না। সিদ্ধেশ্বর খুব ভদ্রতা করছে। তুই ওর ওপর চটে রয়েছিস। বরদা হাসবার চেষ্টা করল। আর চটিস না। সিদ্ধেশ্বর ফিরে এলেন, বসলেন, বললেন, আগে চা খান। বরদা বলল, আপনি এখানে একা থাকেন? না, আমি একা থাকি না, মাঝে মাঝে আসি। বরদা অবাক হল। কে থাকে এখানে? থাকে 2-1 জন, আমাদেরই লোক। মানিক বলল, আপনি কোথায় থাকেন? আমাদের থাকার অন্য জায়গা রয়েছে, কলকাতায় নয়। কাজকর্ম করার সেন্টার আছে, সেখানে। কিসের সেন্টার? মুখে বললে আপনারা বুঝবেন না। নরম করে হাসলেন সিদ্ধেশ্বর। সামান্য থেমে আবার বললেন, মানুষের নানা রকম লুকোনো শক্তি থাকে, সকলের নয়, কারো কারো। কেউ কেউ আবার আচমকা একটা শক্তি পায়, আবার হারিয়ে ফেলে। আমরা মানুষের ওই অবিশ্বাস্য কিংবা বলতে পারেন অলৌকিক শক্তি নিয়ে হাতে কলমে পরীক্ষা করি। কেন এমন হয়, কি তার কারণ? তার মানে তার মানে ভুতুড়ে গবেষণা করেন? মানিক বলল, তাও বলতে পারেন। এমন সময় ঢ্যাঙা চেহারার লোকটি চা নিয়ে এলো। চা, নোনতা বিস্কিট, কয়েকটা পেস্ট্রি। লোকটা চলে যাচ্ছিল। সিদ্ধেশ্বর তাকে দাঁড়াতে বললেন। বলে বরদার দিকে তাকালেন। বললেন, ওর নাম কেষ্টপদ মণ্ডল, খ্রিস্টান। আমাদের কাছে 8-10 বছর রয়েছে। কেষ্টপদ 2-একটা জিনিস পারে, যা অন্যে পারে না, দেখবেন। মানিক বরদা কৌতূহল বোধ করল। বলল, দেখি। সিদ্ধেশ্বর কেষ্টপদকে বললেন, মণ্ডল, ওই পাখির খাঁচাটাকে তুমি ছোবে না, না ছুঁয়ে দুলিয়ে দাও। মানিক বরদার দিকে তাকাল। বরদা মানিকের দিকে। তারপর দুজনেই কেমন অবাক হয়ে কেষ্টপদর দিকে তাকাল। কেষ্টপদ ধীরে ধীরে পাখির খাঁচাটার কাছে গেল, গিয়ে হাতখানেক তফাতে দাঁড়াল। মানিক বরদা তীক্ষ্ণ চোখে দেখছিল। মাথা সোজা করে খাঁচার সামনে দাঁড়িয়ে থাকল কেষ্টপদ। খাঁচাটা স্থির, কেষ্টপদ স্থির। সময় বয়ে যাচ্ছে। অন্ধকারও হয়ে এলো ধীরে ধীরে। হঠাৎ যেন খাঁচাটা লড়ে উঠল। কেষ্টপদ আরও একটু পিছিয়ে এলো। নড়তে লাগল খাঁচাটা, দুলতে লাগল। দুলতে দুলতে জোর হল, যেন ঝড়ো বাতাসে খাঁচাটা দুলছে। বরদা স্তম্ভিত। মানিক কাঠ হয়ে গেল। যেন কোনো ভৌতিক শক্তিতে অদ্ভুতভাবে দুলছিল খাঁচাটা, অথচ বারান্দার কোথাও কোনো ঝড়ো বাতাস নেই। সদর স্ট্রিটের বাড়ি থেকে উঠতে উঠতে রাত হল। সিদ্ধেশ্বর বললেন, চলুন, এগিয়ে দিয়ে আসি আপনাদের। এই রাস্তাটা ভালো নয়।
যা ভাবা গিয়েছিল তা নয়। সিদ্ধেশ্বর কোনো ভেলকিওয়ালা নন, তুচ্ছ বা অবজ্ঞা করার মতন মানুষ নন। ভদ্র, মার্জিত, বুদ্ধিমান মানুষ। কথা বলতে পারেন চমৎকার। তার কথা শুনতে শুনতে অবাক হয়ে যেতে হয়, ভালোও লাগে। অনেক গল্প করলেন তিনি, নিজের জীবনের কথাও বললেন সামান্য। কলকাতায় জন্ম, বাবা ছিলেন রেলের ইঞ্জিনিয়র। ছেলেবেলায় বিস্তর ঘুরেছেন বাবার সঙ্গে। বদলির চাকরি ছিল বাবার। মা একেবারে মাটির মানুষ। ধর্মে কর্মে মায়ের বাতিক ছিল খুব। গোরখপুরে থাকার সময় এক সাধুজি মায়ের কাছে খুব আসতেন। তিনি ছিলেন সূর্য পূজারী। সিদ্ধেশ্বর ছেলেবেলায় দেখেছেন সাধুজি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তখনও কোনো ছায়ার তলায় দাঁড়াতেন না, অন্ন জল গ্রহণ করতেন না, সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকতেন। মেঘবাদলের দিনেও তাকে ঘরে ঢোকানো যেত না। এই সাধুজি বড় অদ্ভুত মানুষ ছিলেন, সাধক পুরুষ। তিনি এমন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পেতেন, আচমকা, যা কোনো মানুষই দেখতে পায় না। সাধুজি বাবাকে বলেছিলেন বাবা ব্রিজ তৈরির কাজ করতে গিয়ে রেল অ্যাক্সিডেন্টে মারা যাবেন। বাবা সেইভাবেই মারা যান। সাধুজি নিজেই এই ভবিষ্যৎ দৃষ্টিকে বলতেন অভিশাপ। কেমন করে এটা তার মধ্যে এসেছিল জানেন না। এই জ্ঞান তাকে যন্ত্রণা দিত। তিনি নিজে গঙ্গায় ডুবে মারা যান। বোধহয় আত্মহত্যা করেছিলেন। সিদ্ধেশ্বর বাবার মতন ইঞ্জিনিয়ার না হয়ে ডাক্তার হবার শখ নিয়ে মেডিকেলে পড়তে ঢোকেন। বছর ৩-৪ পড়ার পর ছেড়ে দেন। তারপর টোটো করে বেরিয়েছেন নানা জায়গায়, ছোটখাটো কাজকর্মও করেছেন। শেষে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হল নৈনিতাল বেড়াতে গিয়ে। তিনি মানুষের অস্বাভাবিক মানসিক ও শারীরিক শক্তি নিয়ে গবেষণা করছেন অনেক দিন ধরে। সেই ভদ্রলোকই পরে সিদ্ধেশ্বরকে নিজের কাছে টেনে আনলেন। তখন থেকেই সিদ্ধেশ্বর তার সঙ্গে। ভদ্রলোকের বয়স হয়ে গেছে অনেক। সিদ্ধেশ্বরকেই হাজার রকম জিনিস দেখাশোনা করতে হয়। বরদা জিজ্ঞেস করল, আপনাদের সেই জায়গাটা কোথায়? সিদ্ধেশ্বর জায়গার নাম বললেন। বরদার জীবনেও নাম শোনেনি অমন জায়গার। বলল, কোথায় সেটা? দুমকার কাছেই, মাইল কয়েক দূর। কি নাম? পিপি রিসার্চ সেন্টার। মানে? প্যারাসাইকিক ফেনামেনন রিসার্চ সেন্টার। নামটায় সব বোঝায় না, তবুও ওই নামই রয়েছে। মানিক অনেকক্ষণ চুপচাপ ছিল। বলল, আপনি সিনেমা হলে বসে যে ভেলকি দেখালেন, আপনাদের কেষ্টপদ যে কাণ্ডটা দেখালো, এই সবই কি পিপি? বলে মজা করার মুখে হাসল। সিদ্ধেশ্বর বললেন, খানিকটা তাই। এইসব আপনাদের বিশ্বাস করার কথা নয়। একসময়ে আমিও করতে পারতাম না, আজকাল পারি। আমরা সকলেই যে যার মতন একটা ছোটখাটো জগৎ নিয়ে বাস করি। বড় জগৎ অন্যরকম। সেখানে কত কি আশ্চর্য আশ্চর্য ব্যাপার ঘটে যায়, আমরা জানি না, বুঝি না, অবিশ্বাস করি। অবিশ্বাস করতে পারলে কথা থাকে না। কিন্তু কেউ যদি অবিশ্বাস না করে ব্যাপারটা বোঝার চেষ্টা করে, তবে কি হয়? বরদা মাথা নাড়ল। ঠিক কথা। বলল, সেদিন একটা বিদেশি কাগজে একজনের কথা পড়েছিলাম, ছবিও দেখেছিলাম। লোকটার নাকি অদ্ভুত ক্ষমতা, কাঁটা চামচ ছুরি বেঁকিয়ে দিতে পারে, শুধু চোখের দৃষ্টিতে। মানিকেরও যেন মনে পড়ল এরকম একটা খবর সে কাগজে পড়েছে। বলল, আমিও পড়েছি কোথাও। কাগজের খবর বলে বিশ্বাস করিনি। কেন? বরদা বলল, কাগজে কত গালগল্প বেরোয়, কে আর বিশ্বাস করে? সিদ্ধেশ্বর কিছু বললেন না। হাঁটতে হাঁটতে রাস্তার শেষে এসে পড়েছিল বরদা। বরদা হঠাৎ বলল, আচ্ছা, আমরা যদি আপনাদের ওখানে যাই, আমাদের নিয়ে যাবেন, দেখতে দেবেন? কথার জবাব না দিয়ে সিদ্ধেশ্বর চৌরঙ্গীর রোডের দিকে তাকিয়ে থাকলেন, কিছু ভাবছিলেন। তারপর খুবই আচমকা মানিককে জিজ্ঞেস করলেন, কটা বাজল? মানিক ঘড়ি দেখল হাতের, সময় বলল। সিদ্ধেশ্বর বরদার দিকে তাকালেন। আপনাদের দেরি হয়ে গেল, আমারও কাজ রয়েছে। আচ্ছা, আসুন তাহলে। বলে সিদ্ধেশ্বর হাত তুললেন, বিদায় জানাবার ভঙ্গি করলেন। বরদা বলল, আপনি আমাদের নিয়ে যেতে চান না? কোথায়? আপনাদের ওখানে। চাই বই কি, যেতে চাইলেই যেতে পারবেন। সিদ্ধেশ্বর আবার হাত তুলে হাসলেন। আমি আর দাঁড়াব না, যাই। চলে গেলেন সিদ্ধেশ্বর। বরদার মানিক সামান্য দাঁড়িয়ে থেকে হাঁটতে লাগল। মানিক বলল, তুই চট করে যাবার কথা বলতে গেলি কেন? বরদা বলল, বললাম বললাম মুখে এলো আর বলে ফেললি। কেন, বললে ক্ষতি কিসের? যাবি তুই? যেতে ইচ্ছে করছে, মানে একবার গিয়ে দেখে এলে হয়। এমন করে বলছিস যেন জায়গাটা বালিগঞ্জ কি বেহালা, ঝট করে গিয়ে দেখে আসা যায়।
বড়দা হাঁটতে হাঁটতে বলল, তুই যাই বল, ব্যাপারটা ইন্টারেস্টিং। গাঁজাখড়িও হতে পারে। মানে? যদি গিয়ে দেখিস সব বাজে, ধোঁকা। কাল আমি সিনেমা হাউসে যা দেখেছিলাম সেটা ধোঁকা হতে পারে, আমার চোখের ভুলও হতে পারে, কিন্তু আজ কেষ্টপদ যা দেখালো, তুই নিজের চোখে দেখলি, অত বড় একটা পাখির খাঁচা কেউ ফুঁ দিয়ে কিংবা জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস ফেলে দোলাতে পারে? মানিক মাথা নাড়ল, বলল, আমার বিশ্বাস হচ্ছে না। কোনো কায়দা আছে, আমরা যা ধরতে পারিনি। বরদা বলল, কোনো কায়দা ছিল না। তুই কেমন করে জানলি? কথার জবাব দিল না বরদা। আরও একটু এগিয়ে একটা ট্যাক্সি পেয়ে গেল বরদা। হাত বাড়িয়ে দাঁড় করালো, বলল, চল একটু ট্যাক্সি চড়া যাক। মানিকের ইচ্ছে ছিল না ট্যাক্সি চড়ার, অকারণ পয়সা খরচ। বরদা বরাবরই বেহিসেবি, বাড়ির অবস্থা ভালো, অভাব টভাব তো বুঝল না কোনোদিন। মানিক এভাবে পয়সা ওড়াতে পারে না, ক্ষমতাও নেই তার। ট্যাক্সিতে উঠে বরদা ড্রাইভারকে শ্যামবাজারের দিকে যেতে বললে সিগারেটের প্যাকেট বার করল। নে। সিগারেট ধরালো দুজনে। মানিক হাই তুলল বড় করে। সিদ্ধেশ্বরকে তোর ভালো লাগেনি? বরদা জিজ্ঞেস করল বন্ধুকে। মানিক চট করে জবাব দিল না, ভাবছিল। বলল, আমার বিশ্বাস হচ্ছে না। সিদ্ধেশ্বরকে? কেন? কেন তা বলতে পারব না, মনে হচ্ছে ভদ্রলোকের কোনো মতলব রয়েছে। মতলব? অভিসন্ধি? কিসের অভিসন্ধি? সেটাই বুঝতে পারছি না। এত লোক থাকতে তোকে ওই ভেলকি দেখাবার কি ছিল কাল? আজকেই বা কেন? মানিককে কথা শেষ করতে না দিয়ে বরদা বলল, তুই এখনো চোটে রয়েছিস সিদ্ধেশ্বরবাবুর উপর। চোটে নেই, আমার ভালো লাগছে না। সিদ্ধেশ্বরের মোটিভ কি? আমার কিন্তু ভালোই লেগেছে ভদ্রলোককে। বুঝতে পারছি, তোকে এরই মধ্যে বশ করে ফেলেছিল সিদ্ধেশ্বর। বলে মানিক সামান্য ঠাট্টা করে হাসল, আবার হাই তুলল, বলল, বড় ঘুম ঘুম পাচ্ছে রে। দেখতে দেখতে ট্যাক্সিটা মেট্রো সিনেমার কাছাকাছি এসে গেল। সামান্য ভিড় এখানটায়। ট্রাফিক লাইটের জন্যে কিছু বাস টাস গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। ট্যাক্সি থামল। গাড়িটা আবার চলতে শুরু করলে বরদা বলল, আমার এখন ঢালা ছুটি, চল না দিনকতক বেরিয়ে আসি। কোথায়? সিদ্ধেশ্বরের রিসার্চ সেন্টার থেকে। দুমকা টুমকা ভালো জায়গা শুনেছি। তুই যা, আমার উপায় নেই, আমি পরের গোলামি করি। ছুটি নিয়ে? ছুটি? সেন্ট্রাল এভিনিউ দিয়ে যেতে যেতে আচমকা বাদিক করে ট্যাক্সি থেমে গেল। নেমে পড়ল ড্রাইভার, বনেট খুলল, খুটখাট করল একটু, ফিরে এসে আবার গাড়ি স্টার্ট দিল। মানিক জিজ্ঞেস করল, ঠিক আছে? মাথা হেলিয়ে ড্রাইভার বলল, ঠিক আছে। বরদা জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকল। কলকাতা বড় অদ্ভুত শহর। এত বড় রাস্তার একদিকটা এখন কেমন ফাঁকা ফাঁকা ঝাপসা দেখাচ্ছে। সারাদিন পরে যেন রাস্তাটাও ক্লান্ত, পরিশ্রান্ত। মানিক নামবে বিদ্যাসাগর কলেজের কাছে, বরদা যাবে গ্রে স্ট্রিট। ট্যাক্সিটাকে ডান দিকে নিতে বলল বরদা। কর্নওয়ালিস স্ট্রিট ধরে যাবে, পথে মানিককে নামিয়ে দেবে। বাড়ি ফিরে বরদা নিজের ঘরে চলে গেল। তার ঘর তেতলায়, পুরনো আমলের বাড়ি, দেখতে অনেকটা মেজবাড়ির মতন মনে হয় ভেতরটা। লোকজনও কম নয় বাড়িতে। বরদা অনেক দিন আগেই তেতলায় উঠে গেছে। ছাদটাত রয়েছে তেতলায়, অনেক ফাঁকা, আলো বাতাস পাওয়া যায়। ঘরে ঢুকে বাতি জ্বালল বরদা। জামা প্যান্ট বদলাবে। পকেট থেকে পয়সা কড়ি, সিগারেটের প্যাকেট, দেশলাই, রুমাল বার করার সময় তার হাতে ভাঁজ করা কাগজ উঠে এলো। কি ব্যাপার? কাগজটা খুলল বরদা। খুলে অবাক হয়ে গেল, তার বিশ্বাস হল না। ভালো করে দেখল। সিদ্ধেশ্বর এই কাগজের টুকরোটা কখন যেন পকেটের মধ্যে ফেলে দিয়েছেন, কিংবা গুজে দিয়েছেন, বরদা বুঝতেই পারেনি। আলোয় মেলে ধরে লেখাটা পড়ল বরদা। আমি পরশুদিন বুধবার ফিরে যাচ্ছি, আপনি আমার সঙ্গে যেতে পারেন। আপনার বন্ধু মানিকবাবু নিজেকে যতটা চালাক মনে করেন, ততটা চালাক তিনি নন। তিনি ইচ্ছে করলে আপনার সঙ্গে আসতে পারেন, না এলেও কোনো ক্ষতি নেই। আপনার সব দায়িত্ব আমার, কোনো ভয় নেই। আপনার কোনো ক্ষতি হবে না। আমি জানি আপনি যাবেন। আগামীকাল বিকেলে আপনি একবার নিউ মার্কেটের সামনে আসবেন, 5টা নাগাদ, কথা হবে। যদি না আসেন, বুঝব আপনি যেতে অনিচ্ছুক। বরদা বার কয়েক চিঠিটা পড়ল। কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রেখে দেবার সময় হঠাৎ তার মনে হল সিদ্ধেশ্বর যেন পেছনে কাঁধের পাশে দাঁড়িয়ে আছেন। শিউরে উঠে ঘাড় ঘোরাল বরদা। কেউ নেই। সিঁড়িতে পায়ের শব্দ হচ্ছিল, কে যেন আসছে। ছোট ভাই সারদা এলো ছুটতে ছুটতে। দাদা, শিগগির এসো, মানিকদা তোমায় ফোন করছে।
মানিকদার কি যেন হয়েছে। বরদা আঁতকে উঠল, ফোন ধরতে ছুটল নিচে। ফোন ধরে বরদা বলল, হ্যালো মানিক, মানিক। ওপাশ থেকে কার যেন গলা পাওয়া গেল, ভাঙা গলা, সামান্য জড়ানো। মানিকের গলা বলে মনে হয় না। জড়ানো ভাঙা ভাঙা গলায় মানিক বলল, বরদা, বাড়ি ফিরে আসার পর আমার চোখে কি যেন হয়ে গেছে। ভালো করে কিছু দেখতে পাচ্ছি না, সব ঝাপসা দেখাচ্ছে। সিদ্ধেশ্বর আমাদের কিছু খাইয়ে দিয়েছে চায়ের সঙ্গে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, চোখে ঘুম পাচ্ছে। বরদার বুকের মধ্যে ধক করে উঠল, বলল, কি বলছিস তুই? আমি তো চোখে দেখতে পাচ্ছি। আমি ঝাপসা দেখছি। ডাক্তারের কাছে যা। ডাক্তারখানা থেকেই ফোন করছি। বরদা কোনো কথা খুঁজে পেল না। মানিক, বরদা, সিদ্ধেশ্বর একই সঙ্গে চা খেয়েছে। মানিকে কিছু খাইয়ে দেবার সুযোগ তো সিদ্ধেশ্বরের ছিল না। তবে, আমি কি তোর বাড়িতে আসব? কাল সকালে আসিস। আজ এসে কি করবি? তোকে কিছু খাওয়াবে কি করে? আমরা একই সঙ্গে চা খেয়েছি। জানি না, সিদ্ধেশ্বর সবই পারে। আমার চোখ যদি কাল সকালে ঠিক না হয়ে যায়, আমি ওকে দেখে নেব। বরদা ফোন হাতে দাঁড়িয়ে থাকল, কথা বলতে পারল না। নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে বরদার পা ধরে গেল। সিদ্ধেশ্বরের দেখা নেই। আজ সে একলা, মানিক নেই। আসতে পারবে না মানিক। তাছাড়া সিদ্ধেশ্বর বরদার সঙ্গে দেখা করতে চেয়েছেন, মানিকের সঙ্গে নয়। অপেক্ষা করতে করতে বরদা যখন বিরক্ত বোধ করছে, সিদ্ধেশ্বর হাজির হলেন। বরদা বলল, আমি ভাবছিলাম আপনি বোধহয় আজকের কথা ভুলেই গেছেন। ঠাট্টার গলাতে বলল বরদা, সামান্য বিরক্তিও রয়েছে। সিদ্ধেশ্বর বললেন, আমি একটা কাজে আটকা পড়েছিলাম। কতক্ষণ এসেছেন আপনি? 5টার আগেই। একটু দেরি হয়ে গেল। চলুন আমরা বসি। আপনাকে আর দাঁড় করিয়ে রাখা যায় না। পা বাড়াল বরদা। কোথায় বসবেন? আসুন, বসার জায়গা রয়েছে। বরদা সিদ্ধেশ্বরের পাশে পাশে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে বলল, আপনি মানিককে কাল কি কিছু খাইয়ে দিয়েছিলেন? ঘাড় ফেরালেন সিদ্ধেশ্বর। কেন? বাড়ি ফিরে ও চোখে খুব ঝাপসা দেখছিল। ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে চোখে দিয়েছে। সকালে কেমন আছেন? ভালো, চোখ পরিষ্কার হয়ে গেছে। সিদ্ধেশ্বর কোনো কথা না বলে হাঁটতে লাগলেন। গ্লোব সিনেমার পাশের গলি দিয়ে নিয়ে চললেন বরদাকে। বরদার সন্দেহ হল। মানিকের কথায় সিদ্ধেশ্বর অবাকও হলেন না, প্রতিবাদও করলেন না। তাহলে কি উনি কিছু খাইয়ে দিয়েছিলেন চায়ের সঙ্গে? বরদা বলল, মানিককে আপনি কোনো ওষুধ টষুধ খাইয়ে দিয়েছিলেন? মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। না, আমরা কিছুই খাইয়ে দিইনি। আপনাদের ছোটখাটো যা হবে সবই আমাদের দুষ্কর্ম, এ কথা কেন ভাবছেন? মানিকবাবুর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাহলে? হয়তো ওর কোনো চোখের রোগ আছে। গলি দিয়ে খানিকটা এগিয়ে বাঁ দিকের একটা বাড়িতে ঢুকে পড়লেন সিদ্ধেশ্বর। বরদাকে ডাকলেন। এমন বাড়ি বরদা জীবনে দেখেনি। কতকালের পুরনো বাড়ি, সোধা স্যাঁতস্যাঁতে গন্ধ, ইঁদুর আর ছুঁচোর আড়ত, ভাঙাচোরা কাঠের সিঁড়ি, গুদমখানার দুর্গন্ধ। আর আলো না থাকার মতন নিচে বড় বড় ঘর। কারা থাকে কে জানে। কেমন একটা শুকনো চামড়ার গন্ধ আসছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বরদা বলল, এ বাড়িতে কারা থাকে? বেশিরভাগ থাকে কেরলের লোক, নিউ মার্কেটের পেছনে যাদের বেতের জিনিসপত্রের দোকান। অনেকের গুদমঘরও নিচে। তেতলা এসে বরদা হাঁপ ছাড়ল। আলো বাতাস পাওয়া গেল এতক্ষণে। একটা ঘরে এসে বরদাকে বসালেন সিদ্ধেশ্বর। মোটামুটি বড় ঘর। মাথার উপর পুরনো আমলের কড়ি বর্গা। পাখা ঝুলছে। বাতিও সিলিং থেকে ঝোলানো। বসার ব্যবস্থা বলতে মোটা মোটা সেকেলে সোফা টোফা। একপাশে একটা লোহার খাট, বিছানা পাতা রয়েছে খাটে। কোণার দিকে টেবিল, তার উপর যাবতীয় জিনিস জড়ো করা। সিদ্ধেশ্বর বরদাকে বসে একটু বাইরে গেলেন, ফিরে এলেন আবার। কফি খান, রবিন ভালো কফি করে। বরদা ক্লান্তিবশত একটা সিগারেট ধরিয়ে নিয়েছিল। সিদ্ধেশ্বর বসলেন মুখোমুখি। সামান্য চুপচাপ থেকে সিদ্ধেশ্বর বললেন, আপনি কিছু ঠিক করলেন? বরদা সিদ্ধেশ্বরের দিকে তাকাল। যেতে তো ইচ্ছে করে। চলুন তাহলে। একলা একলা যেতে ভালো লাগে না। মানিক যদি যায়। আপনি ভয় পাচ্ছেন? না না, ভয় কিসের? মাথা নাড়ল বরদা। মানিকবাবু চাকরি করেন, তার যদি সুযোগ না হয়। আমি ওকে রাজি করিয়ে নেবার চেষ্টা করছি। সিদ্ধেশ্বর সামান্য চুপ করে থেকে বললেন, মানিকবাবু যেতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি যেতে না পারলেও আপনি চলুন। বরদা সিগারেটের ধোঁয়া ছেড়ে অন্যদিকে তাকিয়ে থাকল। কাল রাত্রে সে অনেকক্ষণ সিদ্ধেশ্বরের কথা ভেবেছে। মানুষটিকে অবিশ্বাস করতে ইচ্ছে করে না।
আবার এমন কথাও মনে হয়, এত লোক থাকতে বরদাকে দুমকা নিয়ে যাবার জন্য এত আগ্রহ কেন? অবশ্য বরদা নিজেই খানিকটা উৎসাহ কৌতূহল যে প্রকাশ করেছিল তা অস্বীকার করা যাবে না। বরদা বলল, আমাকে আপনি নিয়ে যেতে চাইছেন কেন? আমি তো আপনাদের ব্যাপারে কিছু বুঝব না, শুধু যাব আর দেখব। বলে বরদা হালকা করে হাসল। তাছাড়া আমার কোনো বিশেষ ক্ষমতাও নেই যে আমায় নিয়ে গবেষণা করবেন। সিদ্ধেশ্বর বরদাকে লক্ষ্য করছিলেন, সঙ্গে সঙ্গে জবাব দিলেন না কথার। পরে বললেন, আপনি যেতে না চাইলে যাবেন না, তাতে কি? তবে যদি যান, অনেক কিছু দেখতে পাবেন, যা আগে কখনো দেখেননি। বরদা হেসে ফেলল, হালকা করে বলল, যা দেখেছি এতেই অবাক হয়েছে স্যার। মাথা নাড়লেন সিদ্ধেশ্বর, বললেন, এইসব কিছু না, আশ্চর্য আশ্চর্য ব্যাপার আপনি দেখতে পাবেন। আপনি কি এমন কোনো মানুষ আজ পর্যন্ত দেখেছেন যার বাঁ হাতের ওপর রং দিয়ে উল্কে পরিয়ে দিলে সেটা ডান হাতেও ফুটে উঠবে? শুধু উল্কিই বা কেন, ধরুন তার বাঁ হাতে আপনি জোরে মারলেন কিছু দিয়ে, কালশিটে ফুটে উঠল। একটু পরে দেখবেন তার ডান হাতের সেই একই জায়গায় আরেকটা কালশিটে ফুটে উঠেছে। বরদা অবাক হয়ে সিদ্ধেশ্বরের দিকে তাকিয়ে থাকল। পাতা পড়ল না চোখের। কথাটা তার বিশ্বাস হচ্ছিল না। বাঁ হাতের সঙ্গে ডান হাতের সম্পর্ক কি? কেমন করে তা হবে? সিদ্ধেশ্বর নিজেই বললেন, আমাদের ওখানে এমনও লোক আছে যে চোখে দেখে না, কানে শোনে না, কিন্তু এক একদিন সে কিসের এক আশ্চর্য শক্তি পায়, একেবারেই আচমকা। তখন সেই লোকটি আপনাকে হাতে তুলে আকাশের তারা পর্যন্ত চিনিয়ে দিতে পারে। অনেক দূরের যে কোনো শব্দ সে নির্ভুলভাবে চিনে নিতে পারে। এমন সময় সাধারণ একটা বেতের গোল ট্রে নিয়ে একটা লোক ঘরে এলো। বরদা লোকটিকে দেখল। লম্বা চওড়া চেহারা, যেন লোহায় গড়া, কুচকুচে কালো রং গায়ের, মাথার চুল ছোট ছোট, কোকড়ানো, নাকটা ভাঙা ভাঙা, সাদা ধবধবে দাঁত, একদিকের কান নেই, মানে কান কাটা গোছের। গায়ে তার জাহাজি ডোরাকাটা গেঞ্জি, পরনে প্যান্ট। ট্রে নামিয়ে রাখল লোকটি। দুমগ কফি আর প্লেটে কয়েকটা পেস্ট্রি। দাঁড়াল না লোকটি, চলে গেল। বরদা বলল, কে লোকটা? ওর নাম রবিন। ঝাঁঝা অ্যাংলো কলোনিতে থাকত এক সময়, রেলে চাকরি করত, ফায়ারম্যান ছিল। বড় সাংঘাতিক লোক, দুর্ব্যবহার করার জন্য চাকরি যায়। চাকরি বাকরি যাবার পর থেকে দুষ্কর্ম করে বেড়াত, পরে আমাদের কাছে এসেছে। বরদা কফির মগ তুলে নিতে নিতে বলল, ওর কি কোনো বিশেষ ক্ষমতা আছে? সিদ্ধেশ্বর যেন একটু হাসলেন। তা আছে বই কি। কি ক্ষমতা? সিদ্ধেশ্বর পেস্ট্রির প্লেটটা তুলে বরদার দিকে এগিয়ে দিলেন, বললেন, বললে আপনি ভয় পাবেন। অবশ্য আপনার ভয় পাবার কোনো কারণ নেই। এই ধরুন আপনাকে কোনো কারণে আমাদের দরকার। রবিনকে হুকুম করলেই সে আপনাকে যেমন করে হোক আমাদের কাছে পৌঁছে দেবে। বরদার হাত কেঁপে উঠল। বোকার মতন তাকিয়ে থাকল সিদ্ধেশ্বরের দিকে। ঢোক গিলল, বলল, লোকটা গুন্ডা? তা বলতে পারেন। আপনারা গুন্ডা পোষেন? না, তা নয়। আমরা চোর ডাকাত স্মাগলার নই যে আমাদের গুন্ডা পুষতে হবে। তবে আমাদের দু একজন শত্রু রয়েছে, তারা নানাভাবে ক্ষতির চেষ্টা করে আমাদের। নিজেদের বাঁচাবার জন্য রবিনের মতন দু একজনকে রাখতে হয়। বরদা কফিতে চুমুক দিল, হাতে পেস্ট্রি। সিদ্ধেশ্বরও কফি খেতে লাগলেন। বরদা বলল, এই বাড়ি মানে ফ্ল্যাটটি কি আপনাদের? হ্যাঁ, এখানে যিনি থাকেন তিনি এখন কলকাতায় নেই। রবিনও এখানে থাকে। কে থাকে এখানে? পাল সাহেব। পাল সাহেব একজন প্যাথোলজিস্ট, আমাদের লোক, খানিকটা অ্যাবনর্মাল, কাজকর্ম ভালো করেন, তবে ক্ষেপামিটা মারাত্মক। সিদ্ধেশ্বর হাসলেন। বরদা বুঝতে পারছিল না তাকে সিদ্ধেশ্বর কোনো ফাঁদে ফেলছেন কিনা। প্রথম থেকে দেখলে মনে হয় ধীরে ধীরে যেন একটা জাল বরদার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন সেটা গুটিয়ে নিতে চাইছেন সিদ্ধেশ্বর। আবার তেমন করে খুঁটিয়ে না দেখলে মনে হবে যা ঘটেছে সবে আচমকা। বরদারা নিজেরাই সিদ্ধেশ্বরের দিকে এগিয়ে গিয়েছে। সিদ্ধেশ্বর তাকে টেনে নিয়ে যাননি। কিন্তু সেই সিনেমা হাউস থেকে শুরু করে পরপর যা হয়েছে তা কি বরদাকে ফাঁদে ফেলার জন্য নয়? বরদা হঠাৎ বলল, আচ্ছা সিদ্ধেশ্বরবাবু, যদি আমি না যাই, আপনি কি ওই রবিন গুন্ডাকে আমার পেছনে লাগিয়ে দেবেন? সিদ্ধেশ্বর সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন, জিভ কাটার ভঙ্গি করলেন। আরে ছি ছি, তাই কি হয়? আপনি নিজের ইচ্ছে যাবেন, না হয় যাবেন না। বরদা নিঃশ্বাস ফেলল।
সিদ্ধেশ্বর বললেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, ভরসা হচ্ছে না। আমি আপনাকে বলছি, আপনার সমস্ত দায়িত্ব আমার। আমরা চোর ডাকাত খুনের দল নই। আমরা মানুষকে ঠকে পয়সা রোজগারের মতলব করি না। আপনার ক্ষতি আমরা কেন করব? আপনি আমার ওপর ভরসা করে চলুন, অনেক নতুন অভিজ্ঞতা হবে। বরদা পেস্ট্রিটা শেষ করল, কফিতে মুখ দিয়ে বলল, বাড়িতে একবার বলতে হবে। বলবেন? বাড়ির লোক যদি রাজি না হয়? বেড়াতে যাচ্ছেন বললে কেন রাজি হবে না? আপনি ছেলেমানুষ নন। বরদা আর কোনো কথা বলল না। কফি খাওয়া শেষ হল। সিদ্ধেশ্বর বললেন, একটা কথা আপনাকে এত আগেভাগে বলা উচিত নয়, তবু বলে রাখি, আপনাকে আমি আমার বন্ধু হিসেবেই নিয়ে যাব, কিন্তু সেখানে বিশেষ একজনের কাছে আপনার সঙ্গে আমি ঠিক বন্ধুর আচরণ করব না, বরং উল্টো আচরণও করতে পারি। আপনি আমার অভিনয় মেনে নেবেন, নিজেও সেরকম অভিনয় করবেন, আমার সঙ্গে দুর্ব্যবহার করবেন, চল্লাথি মারবেন, গালমন্দ করবেন। আপনি যত ভালো অভিনয় করবেন ততই আমার সুবিধে। বরদা অবাক হয়ে বলল, আপনার কথা আমি বুঝতে পারছি না। সিদ্ধেশ্বর বললেন, আজকাল সব ব্যাপারেই ভেজাল জোটে। আমাদের ওখানে কখনো সখনো এরকম জাল মানুষ এসে যায়, হয় আমাদের ভুলে, না হয় তাদের কৃতিত্বে। আজ প্রায় ৪-৫ মাস ধরে এইরকম এক জাল প্রেত বিশারদ এসে জুটেছে। আমার বিশ্বাস, লোকটা আমাদের এখানকার দু-একজনকে সঙ্গে নিয়ে পালিয়ে যাবার মতলব করেছে। যদি পালিয়ে যেতে পারে, মানুষকে ভূতুরে ব্যাপার-স্যাপার দেখিয়ে রাতারাতি দেদার পয়সা কামিয়ে নেবে। আমাদের দেশে ভূতুরে ব্যাপারের বাজার খুব ভালো, লোককে ঠকানো সহজ। এদেশের মানুষ আরও সহজে ঠকে। বরদা আবার একটা সিগারেট ধরাল, বলল, আপনি কি জাল ধরবার জন্যে আমাকে নিয়ে যেতে চান? হ্যাঁ, কিন্তু আমি কি আপনাকে সাহায্য করতে পারব? সিদ্ধেশ্বর মাথা হেলিয়ে বললেন, পারবেন। তারপর শার্টের পকেট থেকে একটা খাম বার করলেন। খামের মধ্যে ফটো ছিল। ফটোটা বরদার দিকে এগিয়ে দিলেন, বললেন, দেখুন। হাত বাড়িয়ে ফটোটা নিল বরদা। পোস্টকার্ড সাইজের ফটো। চোখের সামনে ফটোটা ধরতেই বরদা চমকে উঠল। শব্দ করল অস্ফুট। পাতা আর পড়ে না চোখের। বুক ধকধক করছিল। গলা শুকিয়ে গেল বরদার। বরদা তোতলার মতন করে বলল, এ এ কার ছবি? আমার মতন দেখতে। সিদ্ধেশ্বর বললেন, এই ছবি যার, সে হল জাত প্রেত বিশারক। আপনার মতনই দেখতে, কিন্তু সামান্য তফাত আছে। এর নাম মহাদেব দাস। মহাদেবকে আমি একটা শিক্ষা দিতে চাই। এ একটা জোচ্চোর বদমাস। যে মতলব নিয়ে সে আমাদের কাছে এসেছে, তার সেই মতলব আমি জানতে পেরেছি। বরদাবাবু, আপনি আমায় সাহায্য করুন। বরদা কেমন নির্বোধের মতন সিদ্ধেশ্বরের মুখের দিকে তাকিয়ে থাকল। কি বলবে বুঝতে পারল না। সিদ্ধেশ্বর অনুনয়ের মতন করে বললেন, আপনি আমায় সাহায্য করুন। বরদা যেন হুঁশ ফিরে পেল, বলল, আপনি কি এই উদ্দেশ্যে আমার পিছু ধরেছেন? আমি একটা কাজে কলকাতা এসেছিলাম। সিদ্ধেশ্বর বলল, সেদিন যখন সিনেমা হাউসের কাছে অন্যমনস্কভাবে ঘোরাঘুরি করছিলাম, আপনাকে দেখতে পেয়ে যায় আচমকা। তখন থেকে আমার মাথায় একটা অভিসন্ধি ঘুরছিল। তার মানে আমাকে আপনি ফাঁদে ফেলেছেন? তা নয়, তবে আপনি আমার একটা সুযোগ করে দিতে পারেন এইমাত্র। আপনি বিশ্বাস করুন, আমরা যা করি গবেষণার জন্যই করি, ভেলকি দেখিয়ে পয়সা কামাবার জন্যে নয়। এই ছবিটা কি আপনি সঙ্গে নিয়ে এসেছিলেন আগেই? না, আপনাকে দেখার পর সেদিন রাত্রে আমি সদর স্ট্রিট থেকে লোক পাঠিয়ে দিয়েছিলাম পিসি রিসার্চ সেন্টারে। আজ সকালে সে ছবি নিয়ে ফিরেছে। বরদা আবার একবার খুঁটিয়ে ছবিটা দেখল। মহাদেব দাস যদি কোনোদিন কলকাতায় এসে বরদার বাড়িতে ঢুকে পড়ে, বাড়ির লোক বোধহয় সহজেই লোকটাকে বরদা বলে ধরে নেবে। আর যদি তখন বরদা বাড়ি থাকে, দুই বরদা নিয়ে এক হইচই পড়ে যাবে। হঠাৎ কি মনে হলে বরদা হেসে ফেলল। তারপর সিদ্ধেশ্বরের দিকে তাকাল, বলল, আমি যাব আপনার সঙ্গেই। শুনছিলেন বিমল করের থ্রিলার উপন্যাস অলৌকিক। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।